বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বাবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা আশা করছি ভালো আছো সবাই। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রিয় ছাত্রছাত্রী সহ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা এই ক্লাসটি দেখছেন তাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। এই ক্লাসটি একাদশ শ্রেণী যারা 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্যই সাজানো হয়েছে। বায়োলজি সেকেন্ড পার্ট থেকে চ্যাপ্টার 2 বেছে নেওয়া হয়েছে এবং আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস। আমরা এই চ্যাপ্টার না, ঠিক চ্যাপ্টারের এই টপিকস হাইড্রা। এখানে 3টা বিষয় আছে। একটি হচ্ছে হাইড্রা, তারপর আছে ঘাসফড়িং এবং রুই মাছ। তো আমরা আজকে এটা হাইড্রাটা শেষ করতে যাচ্ছি। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডিভিশন অফ লেবার অফ হাইড্রা, অর্থাৎ হাইড্রার শ্রমবণ্টন। আর আরেকটা হচ্ছে সিম্বায়োসিস বা মিথজীবিতা। আমরা প্রথমেই শ্রমবণ্টন বিষয়টি আলোচনা করব। তো শ্রমবণ্টন হচ্ছে শ্রমের সুষম বণ্টনকেই শ্রমবণ্টন। এটি সাধারণত উন্নত প্রাণীর বৈশিষ্ট্য। যেমন ধরো আমরা মানুষ, আমরা চোখের মাধ্যমে দেখি, কানের মাধ্যমে শুনি, হাতের মাধ্যমে বিভিন্ন নির্দিষ্ট কাজ করে থাকি, পা আমাদের চলন অঙ্গ, ফুসফুস আমাদের শ্বসন অঙ্গ। এভাবে অর্থাৎ বিভিন্ন অঙ্গের মাধ্যমে কাজের সুষম বণ্টন উন্নত প্রাণীতে দেখা যায়, যেটাকে শ্রমবণ্টন বলে। তো হাইড্রা একটা নিম্ন শ্রেণীর প্রাণী সত্ত্বেও, হাইড্রা নিম্ন শ্রেণীর হওয়া সত্ত্বেও তার মধ্যে স্পষ্ট শ্রমবণ্টন পরিলক্ষিত হয়। তো হাইড্রার শ্রমবণ্টন বিষয়টাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কোষীয় শ্রমবণ্টন, আরেকটি হচ্ছে আঙ্গিক শ্রমবণ্টন। আমরা প্রথমে কোষীয় শ্রমবণ্টন নিয়ে আলোচনা করব। কোষীয় শ্রমবণ্টন, কোষীয় শ্রমবণ্টন মানে হচ্ছে যে বিভিন্ন কোষের মাধ্যমে হাইড্রার যে কাজগুলো সম্পাদিত হয়, ভিন্ন ভিন্ন কাজের সাথে যে বিভিন্ন কোষগুলো জড়িত, সেটি যেখানে উপস্থাপন করা হবে এখানে। অর্থাৎ হাইড্রার এক একটা কোষ এক একটা কাজের সাথে জড়িত, এখানে সুষম শ্রমবণ্টন দেখা যায়। আমরা জানি, আমরা প্রথম দিকে পড়েছিলাম হাইড্রার এপিডার্মাল সেল, হাইড্রার এন্ডোডার্মাল সেল বা গ্যাস্ট্রোডার্মাল সেল, এগুলো আমরা পড়েছি। তো আমরা এখানে যেটি করা যায় যে হাইড্রার বহিঃত্বকীয় এবং অন্তঃত্বকীয় কোষগুলো সিরিয়াল করে আমরা প্রায় 9 ধরনের কোষ পাবো। কারণ যে এন্ডোডার্মাল সেলের মধ্যে বা গ্যাস্ট্রোডার্মাল সেলের মধ্যে আমরা ওখানে পুষ্টি কোষটাকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ক্ষণপদীয় কোষ, আমরা পুষ্টি কোষ না লিখে এখানে ক্ষণপদীয় কোষ, ফ্ল্যাজেলীয় কোষ আলাদাভাবে লিখব। তো এখন এই কোষগুলো সাজাতে হবে, কোষের কাজগুলো লিখতে হবে। এভাবেই হচ্ছে কোষীয় শ্রমবণ্টন। যদি তোমার কোষীয় শ্রমবণ্টন আলাদাভাবে আসে তখন তুমি এখানেই সীমাবদ্ধ থাকবে। আর যদি শুধু শ্রমবণ্টন ব্যাখ্যা করতে বলে তাহলে দুটোই লিখতে হবে, একটি হচ্ছে কোষীয় শ্রমবণ্টন, একটি হচ্ছে আঙ্গিক শ্রমবণ্টন। তাহলে এখানে আমরা মোটামুটি কোষগুলো শ্রমবণ্টন আলোচনা করবো। যে হাইড্রা দেহের মধ্যে যে কোষগুলো আমরা আছে সেগুলো একটা একটা করে আমরা লিখি। এখানে পেশি আবরণী কোষ,
ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, নিউরোসাইট কোষ, জনন কোষ। আর আমরা এগুলো হচ্ছে ইপিডার্মাল সেল যেগুলো সেগুলো নিচ্ছি। আর গ্যাস্ট্রোডার্মাল যেটা সেভাবে এখানে আমরা একসাথে লিখে ফেলবো, সেটি হচ্ছে ক্ষণপদীয় কোষ। ক্ষণপদী কোষ, ফ্লাজেলীয় কোষ বা ফ্লাজেলা যুক্ত কোষ। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বহিতক এবং অন্ততক এই কোষগুলোকে একসাথে লিখেছি। একসাথে করে টোটালি হাইড্রার দিকে যে কোষগুলো পাওয়া যায় সেটি হচ্ছে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, নিউরোসাইট কোষ, জনন কোষ, ক্ষণপদী কোষ এবং ফ্লাজেলাযুক্ত কোষ। অর্থাৎ 9 ধরনের কোষ আমরা এখানে পাচ্ছি। আর এদের কাজটা বর্ণনা করলে সেটাই হবে কোষীয় স্রাবকণ্ঠন। আমরা দেখি যে কি কি কাজ করে, আমরা আগেও পড়েছি আমরা কাজ হিসাবে। তো পেশি আবরণী কোষ একদিকে হাইড্রার বহিরাবরণ গঠন করে, অন্যদিকে পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে জ্বলনে সাহায্য করে। এছাড়া পেশি আবরণী কোষ ইন্টারস্টিশিয়াল একাধিক ইন্টারস্টিশিয়াল কোষকে ধারণ করে। ইন্টারস্টিশিয়াল কোষগুলো বহুমুখী কাজ করে। যেমন সে যে কোনো ক্ষয়প্রাপ্ত অংশ, দেহের যে কোনো ক্ষয়প্রাপ্ত অংশ পুনর্গঠন করে এবং তাৎক্ষণিকভাবে দেহের পুনর্গঠন করে। কোনো কোষ ধ্বংস হয়ে গেলে সেই কোষটা সাথে সাথে সে খুব অল্প সময়ের মধ্যে, সাথে সাথে নয়, খুব অল্প সময়ের মধ্যেই সেটি আবার গঠন করতে পারে রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে। ইন্টারস্টিশিয়াল কোষ শুক্রাণু গঠন করে, শুক্রাশয় গঠন করে এবং শুক্রাশয় সৃষ্টির পরে আবার সেখানে শুক্রাণু গঠন করে, অর্থাৎ জনন কোষ তৈরি করে। একইভাবে ডিম্বাশয় গঠন করে, তারপর ডিম্বাশয়ের ভেতরে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আবার রূপান্তরিত হয়ে জটিল প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু গঠন করে। রূপান্তর, মাইটোসিস, মেয়োসিস তিনটেই হয় সেখানে আমরা দেখেছি। এবার আসো গ্রন্থি কোষ। গ্রন্থি কোষগুলো বুদবুদ সৃষ্টির মাধ্যমে হাইড্রাকে ফাঁসতে সাহায্য করে। পাশাপাশি আঠালো রস মিশ্রণের মাধ্যমে হাইড্রার চলনে সাহায্য করে। এরপর আসো সংবেদী কোষ। সংবেদী কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে সংবেদী কোষের বাইরের দিকে সংবেদী রোম থাকে এবং এই সংবেদী রোমের মাধ্যমে সংবেদী কোষ পরিবেশ থেকে যে কোনো ধরনের উদ্দীপনা গ্রহণ করে সেটি স্নায়ু কোষে প্রেরণ করে। তাহলে তার কাজ হচ্ছে মূলত যে কোনো ধরনের উদ্দীপনা বা সংবেদন গ্রহণ করে সেটি তোমার স্নায়ু কোষে প্রেরণ করা। এরপর হচ্ছে নিউরোসাইট কোষ। এই স্নায়ু কোষ কী করে? সংবেদী কোষ থেকে প্রাপ্ত যে সংবেদন বা উদ্দীপনা সেটি গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। অর্থাৎ সংবেদী কোষ মূলত, এই স্নায়ু কোষ মূলত সংবেদী কোষের বার্তাটা গ্রহণ করে সেই অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করে। অর্থাৎ মনে করো তুমি খোঁচা দিয়েছো, তাহলে এই খোঁচা যে উদ্দীপনাটা, সেই উদ্দীপনাটা সংবেদী কোষ গ্রহণ করে সেটি স্নায়ু কোষকে প্রেরণ করে। আর স্নায়ু কোষ তখন তাকে নির্দেশ দেয় যে তুমি পালিয়ে যাও, তুমি গ্লাইডিং পদ্ধতিতে পালিয়ে যাও, কিংবা তোমার লুপিং পদ্ধতিতে পালিয়ে যাও, কিংবা সমারসল্টিং পদ্ধতিতে পালিয়ে যাও। এই যে পালিয়ে যাওয়াটা, এটি হচ্ছে উদ্দীপনা, মানে উপযুক্ত প্রতিবেদন হচ্ছে এটি। আচ্ছা, এরপর আসো যে নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ হচ্ছে এটি হাইড্রার আত্মরক্ষাকারী কোষ। এটা
হাইড্রাকে তুমি যদি খোঁচা দাও তাহলে সে তোমাকে নিউরোসাইটের নিউমাটোসিস্টের মাধ্যমে হিপনোটক্সিন নিক্ষেপ করবে। তো এইভাবে সে শত্রুর থেকে নিজেকে রক্ষা করে, আত্মরক্ষা। পাশাপাশি সে শিকার ধরার কাজেও ব্যয় করে। শিকার যদি খুব চঞ্চল হয় তাহলে সে শিকারের গায়ে হিপনোটক্সিন নিক্ষেপ করবে এই নিউরোসাইটের মাধ্যমে। তাহলে এখানে দুটো কাজ প্রধানত, একটি হচ্ছে আত্মরক্ষার কাজে সে সাহায্য করে, পাশাপাশি শিকার ধরার কাজেও সাহায্য করে। জলঙ্কোষ, জলঙ্কোষ বলতে আমরা দু ধরনের কোষকে বুঝি, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু। তো জলঙ্কোষ, শুক্রাণুর কাজ হচ্ছে শুক্রাণু যৌন জননের প্রত্যক্ষ ভূমিকা পালন করে, একইভাবে ডিম্বাণু যৌন জননে সাহায্য করে, নিষেক সম্পন্ন করে, নিষেক প্রক্রিয়ায় সাহায্য করে। ক্ষণপদী কোষ, ক্ষণপদের মাধ্যমে খাদ্যকে গিলে ফেলে, গলাধঃকরণ করে পরিপাক করে, অর্থাৎ অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। আমরা সংক্ষেপে বলতে পারি যে ক্ষণপদীয় কোষ অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। একইভাবে ফ্লাজেলীয় কোষ বা ফ্লাজেলাযুক্ত কোষ বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে। গাস্ট্রোএন্টেরনের মধ্যে ফ্লাজেলা খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করে সেখানে এনজাইমের সাথে এটাকে মিক্স করতে সাহায্য করে, অর্থাৎ সে বহিঃকোষীয় পরিপাকেই সাহায্য করে। তাহলে আমি আবার বলছি যে পেশি আবরণী কোষ পেশির ন্যায় সংকোচন প্রসারণের মাধ্যমে চলনে সাহায্য করে, পাশাপাশি হাইড্রার বহির আবরণ গঠন করে। ইন্টারস্টিশিয়াল কোষ দেহের যে কোনো ক্ষয়প্রাপ্ত অংশ পুনর্গঠন করে। তারপরে গ্রন্থি কোষ, এছাড়া ইন্টারস্টিশিয়াল কোষ শুক্রাশয় গঠন করে, ডিম্বাশয় গঠন করে, শুক্রাণু তৈরি করে, ডিম্বাণু তৈরি করে। অর্থাৎ এছাড়া যে কোনো কোষ যদি নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ খুব অল্প সময়ের মধ্যেই সেই কোষে রূপান্তরিত হতে পারে। গ্রন্থি কোষ আঠালো পদার্থ নিঃসরণের মাধ্যমে হাইড্রার চলনে সাহায্য করে, বুদবুদ সৃষ্টির মাধ্যমে হাইড্রাকে ফাঁসতে সাহায্য করে। যা সংবেদী কোষ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে সেটি স্নায়ুকোষকে প্রেরণ করে। তারপর হচ্ছে সংবেদী কোষ, স্নায়ুকোষ সংবেদী কোষ থেকে প্রাপ্ত সংবেদন গ্রহণ করে স্নায়ুকোষ প্রয়োজনীয় উদ্দীপনা সৃষ্টি করে, অর্থাৎ সংবেদনটা গ্রহণ করে সে উদ্দীপনাটা বা উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। নিউরোসাইট কোষ আত্মরক্ষা সাহায্য করে, পাশাপাশি এটি নিউরোসাইট কোষটা আত্মরক্ষাও সাহায্য করে, পাশাপাশি তোমার ডিফেন্সিভ অর্থাৎ প্রতিরক্ষা শিকার ধরার কাজেও সাহায্য করে। জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণু যৌন জননে সাহায্য করে বা নিষেকে সাহায্য করে। ক্ষণপদী কোষ অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, ফ্লাজেলাযুক্ত কোষ বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে। তাহলে এইটুকু হচ্ছে কোষীয় শ্রবণতন্ত্র। এখন আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে আঙ্গিক শ্রবণতন্ত্র, অর্থাৎ বিভিন্ন অঙ্গের মাধ্যমে যে শ্রবণতন্ত্র সংগঠিত হয় সেটাকে বলা হয় আঙ্গিক শ্রবণতন্ত্র। তো আঙ্গিক শ্রবণতন্ত্রের মধ্যে আমরা যেটি উল্লেখ করতে পারি বিভিন্ন অঙ্গের নাম লিখে তাদের কাজগুলো বর্ণনা করা, যেমন আঙ্গিক শ্রবণতন্ত্র। আঙ্গিক শ্রবণতন্ত্রে আমরা কি কি অঙ্গগুলো দেখতে পারি? এখানে মনে করো অঙ্গ আছে মুখছিদ্র, তারপর আছে হাইপোস্টোম, মুখছিদ্র, হাইপোস্টোম, তারপর হচ্ছে শুক্রাশয়, যেহেতু উভলিঙ্গিক প্রাণী শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটোই থাকে, ডিম্বাশয়, তারপর থাকে মুকুল, পদতল, এরপর থাকে সিলেন্ডার, দেহের ভিতরের
অঙ্গ থাকে সিলেন্টেরন। তাহলে আমরা এখানে মুখছিদ্রের কাজ হচ্ছে হাইড্রা এক ছিদ্র বিশিষ্ট নলাকার প্রাণী, কাজে হাইড্রা এক ছিদ্র সে একদিকে খাদ্য গ্রহণ করে মুখছিদ্রের মাধ্যমে, আবার একইভাবে একই ছিদ্রপথে খাদ্যটা বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। তাহলে একদিকে খাদ্য গ্রহণ করে একই ছিদ্রের মাধ্যমে আবার বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। হাইপোস্টোম কোষিকাগুলোকে ধারণ করে, মুখছিদ্রকে ধারণ করে। শুক্রাশয় শুক্রাণু তৈরি করে বা শুক্রাণু উৎপাদন করে। ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদন করে। মুকুল অঙ্গজ জননে সাহায্য করে আর পদতল চলনে সাহায্য করে। সিলেন্টেরন পরিপাক এবং সংবহনের কাজ করে। তাহলে আমি আবার বলছি যে মুখছিদ্র খাদ্য গ্রহণ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। হাইপোস্টোম মুখছিদ্র এবং কোষিকাগুলোকে ধারণ করে। শুক্রাশয় শুক্রাণু উৎপাদন করে। ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদন করে। মুকুল অঙ্গ যোজনায় সাহায্য করে, পদতল চলনে সাহায্য করে। আর সিলেন্টেরন পরিপাক এবং সংবহনে কাজ করে। আর কোষিকা আরেকটা দেওয়া যাবে, কোষিকা চলনে সাহায্য করে, কোষিকা ধরার কাজে সাহায্য করে, এখানে এটাও রাখা যাবে কোষিকা। তাহলে এটা আরেকটা কাজ করে। তাহলে কোষিকা একদিকে শিকা ধরার কাজে সাহায্য করে, চলনে সাহায্য করে, কোষিকার মাধ্যমে চলন। এখন আমাদের লাস্ট টপিক হচ্ছে সিম্বায়োসিস। তাহলে সিম্বায়োসিসটা হলো যে হাইড্রার সিম্বায়োসিস হচ্ছে একটা পদ্ধতি যেখানে দুটো ভিন্ন প্রজাতিভুক্ত নিম্ন শ্রেণীর জীব যখন সিম্বায়োসিস কাকে বলে, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, আর ব্যাখ্যাটা অনুধাবন আসতে পারে, প্রয়োগে আসতে পারে। তাহলে সিম্বায়োসিস হচ্ছে যে, আমি আবার বলছি সিম্বায়োসিস কাকে বলে, যদি বলে তখন তোমরা বলবে যে যখন দুটি ভিন্ন নিম্ন শ্রেণীর ভিন্ন প্রজাতিভুক্ত জীব এমনভাবে সহাবস্থান করে যে তারা একে অপরের দ্বারা উপকৃত হয়, কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, তখন তাদের এ ধরনের সহাবস্থানকে সিম্বায়োসিস বলে। তাহলে যখন দুটি নিম্ন শ্রেণীর ভিন্ন প্রজাতিভুক্ত জীব এমনভাবে সহাবস্থান করে যে তারা কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, বরং উভয়ে দ্বারা উপকৃত হয়, তখন তাদের এই সহাবস্থানকে বলা হয় সিম্বায়োসিস। তো হাইড্রার প্রশ্ন আসতে পারে যে হাইড্রার জীবনচক্রের দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা করো। হাইড্রার জীবনচক্রের একটা প্রজাতি হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এই ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জুক্লোরেলা এই দুটো একটা শৈবাল, একটা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, আরটা হচ্ছে জুক্লোরেলা। জুক্লোরেলা হচ্ছে শৈবাল, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা হচ্ছে DISSIMA। আমরা মিথজীবীতে আলোচনা করছিলাম। তাহলে এই দুটো, একটা হচ্ছে প্রাণী ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, সবুজ হাইড্রা বলা হয় এটাকে, আর জুক্লোরেলা হচ্ছে শৈবাল। এই দুটো সিম্বায়োসিসে অংশগ্রহণ করে। এখন এখানে তারা দুজনই উপকৃত হয়। যেমন ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা যেভাবে উপকৃত হয়, সে প্রথমত তার খাদ্য তৈরি, শর্করা জাতীয় খাদ্য তৈরি করার প্রয়োজন হয় না, কারণ জুক্লোরেলা সালোক সংশ্লেষণে যে খাদ্য তৈরি করে সেটি তার থেকে উদ্বৃত্ত থেকে যায় এবং সেটি সে হাইড্রাকে দিয়ে দেয়। তাহলে অনেকটা হাইড্রার পেটের ভিতরে খাদ্য তৈরি হচ্ছে, কাজে তাকে সে খাদ্যের জন্য উপকৃত হয়। দুই নম্বর হচ্ছে সে শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন বাইরে থেকে গ্রহণ না করে জুক্লোরেলা থেকে গ্রহণ করে, কারণ জুক্লোরেলা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে অক্সিজেন ত্যাগ করে। তিন নম্বর হচ্ছে হাইড্রা যে বর্জ্য পদার্থগুলো, যেমন রেচনিক বর্জ্য, কার্বন তোমার ইউরিয়া ইউরিক অ্যাসিড, এগুলো সে নিক্ষেপ করতে হয় মুখছিদ্রের মাধ্যমে, যেহেতু তার রেচন পদার্থ নিক্ষেপণে আলাদা কোনো পথ নেই, এটি তার জন্য একটা অস্বস্তিকর, কাজেই সে সেটি মুখছিদ্রের মাধ্যমে ত্যাগ না করে জুক্লোরেলাকে দিয়ে দেয়, অর্থাৎ ঝামেলা মুক্ত হয়। তাহলে তিনটা উপকারের কথা বললাম। একটা হচ্ছে সে খাদ্যের জন্য জুক্লোরেলা থেকে উপকার পায়। দুই নম্বর হচ্ছে সে শ্বসনের অক্সিজেন, অত্যাবশ্যক উপাদান অক্সিজেন সে বাইরে থেকে গ্রহণ না করে জুক্লোরেলা থেকে নিয়ে থাকে। তিন নম্বর হলো সে বর্জ্য পদার্থ নিষ্কাশন না করে বাইরে জুক্লোরেলাকে দিয়ে ঝামেলা মুক্ত হয়।
এইভাবে এইভাবে ক্লোরোহাইড্রা ভেরিটিসিমা উপকৃত হয়। একইভাবে শৈবালও উপকৃত হয়, অর্থাৎ জুক্লোরেলা উপকৃত হয়। কীভাবে? প্রথমত সে নিরাপদ আশ্রয় লাভ করে, অর্থাৎ হাইড্রার সিলেন্টেরনটা তার একটা অ্যাপার্টমেন্টের মতো কাজ করে। হাইড্রা ধ্বংস হলেই সে ধ্বংস হবে, তাহলে না হলে ধ্বংস হবে না। আর আরেকটা হচ্ছে জুক্লোরেলা সালোক সংশ্লেষণের জন্য যে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন সেটা সে হাইড্রো থেকে নিয়ে থাকে। হাইড্রা শ্বসনে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, জুক্লোরেলা সেটা গ্রহণ করে। তারপর হচ্ছে নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তরিত করা প্ল্যান্টের একটা কাজ, এবং সেটি তার প্রয়োজন জৈবিক প্রক্রিয়ার জন্য। এবং সে নাইট্রোজেনটা পায় হাইড্রা থেকে। হাইড্রা রেচনিক বর্জ্য হিসাবে বর্জ্যটাকে গিফট হিসাবে জুক্লোরেলাকে দান করে, সেখান থেকে সে নাইট্রোজেনের অভাব পূরণ করে। তাহলে জুক্লোরেলা যে তিনটা উপকার পায়, একটা হচ্ছে সালোক সংশ্লেষণে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড হাইড্রা থেকে পেয়ে থাকে। 2 নম্বর হচ্ছে সে তোমার রেচনিক নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য সেই নাইট্রোজেন সে বর্জ্য পদার্থ হিসাবে যদিও সে নিক্ষেপ করে হাইড্রা, সে হাইড্রা থেকে ওই নাইট্রোজেনটা পেয়ে থাকে। তারপর তাহলে সালোক সংশ্লেষণে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইডটা পায় হাইড্রা থেকে, নাইট্রোজেন পায় 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সে নিরাপদ আশ্রয় লাভ করে। এভাবে জুক্লোরেলা শৈবাল এবং ক্লোরোহাইড্রা ভেরিটিসিমা উভয় দ্বারা উপকৃত হয়। আর এভাবেই সিম্বায়োসিস বা মিথজীবিতা সম্পন্ন হয়। তাহলে এখানে আমরা হাইড্রার জীবনচক্রের দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা করলে ঠিক এভাবেই তোমরা লিখবে। তো আজকে ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি, এবং সাথে সাথে চ্যাপ্টার 2 এর হাইড্রা টপিক্সটা আমরা শেষ করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝলে তোমরা জানাবে কমেন্ট বক্সে। আর তোমরা নাম, রোল নাম্বার এগুলো কিন্তু লিখো না এখন, এটা কিন্তু খারাপ, তোমরা আমার মনে হচ্ছে যে ভুলেই গেছো, তো এটা কমেন্ট বক্সে লিখবে। তাহলে আগামীতে আমরা ইনশাল্লাহ আরেকটা টপিকস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।